আমরা মেয়েরা যেমন সংসারের সমস্ত কাজ এক হাতে সামলাই, সাথে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে দেখাশোনা, ইভেন যারা আমরা চাকরি করি সেগুলোও করতে হয় নিজেদেরকে। এবং দিন শেষে বাড়ি ফিরে এসে কিন্তু আবার সেই রান্নাঘর। আর অন্যদিকে দাদাদের ক্ষেত্রে তারা কিন্তু সময় মতন ঘুম থেকে ওঠেন, বাজারে যান, কর্মস্থলে যান এবং বাড়ি ফিরে এসে হয়তো আবার আড্ডাস্থলেও যেতে পারেন। আমাদের কিন্তু সেই সুযোগটা নেই। তবু দিন শেষে শুনতে হয়, কি করো, ওই তো খাও আর ঘুমাও। অনেকদিন না তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি। বিভিন্ন নেপালের ব্লগ, তার আগে পুজোর ব্লগ, তার আগে লক্ষ্মী পুজোর ব্লগ, এগুলো শেয়ার করেছি। আসলে এগুলো তো আমার পার্ট অফ লাইফ, তাই সেগুলো ভাবলাম শেয়ার করছি। কিন্তু দেখছি তোমরা একটু মনে হয় বোর হয়ে যাচ্ছ, তাই ভাবলাম চলো আজ একটু ডেইলি ব্লগ শেয়ার করি। আজ তোমাদের সাথে 7ই নভেম্বর, যেটা শুক্রবার ছিল, সেই দিনের ব্লগটা শেয়ার করছি। আজ আমার অফিসে একটা প্রোগ্রাম আছে, তাই আগের দিন রাতেই আমি চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, আদা রসুনও রেডি করে রেখেছি, আর ডিমটাকে বের করে নিলাম। আর জানো তো, আমাদের বা এখানে যে ময়লা ফেলতে হয় তার জন্য একটা নির্দিষ্ট গাড়ি আসে, অর্থাৎ দৈনন্দিন ব্যবহার কার্য যেসব জিনিসপত্র আমরা ফেলে দেব সেই গাড়ি। তো এখানে বাঁশি বাজালে সেগুলো নিয়ে নিচে নেমে যেতে হয়। এই কাজটা বেশিরভাগই আমার দেওরই করে থাকে। তাই দেওর যথারীতি ঘুম থেকে উঠে সেই ময়লাগুলো ফেলে আসলো। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। তার মানে বুঝতে পারছো এখন ঘড়িতে কিন্তু 6টা 10-15। আগের দিন রাতে যে বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে আগে তুলে নেই। আগে তুলে না নিলে এই কাউন্টার টপটা ফাঁকা না হলে কোনো কাজই করতে ভালো লাগে না। আর তারপর এই যে আমার এই বাসন রাখার যে ঝুড়িটা, সেটাকেও পরিষ্কার করে নিলাম। আসলে নেপাল থেকে এসেছি পরে আমার কাজ যেন শেষ হচ্ছে না, কত যে কাজ করতে হচ্ছে, মানে সমস্ত দিকটা আবার করে পরিষ্কার করতে হচ্ছে। যদিও দিনটা অনেকটা হয়ে গেছে, সেই কারণে একটু নোংরা হবেই। আর শাশুড়ি মার পক্ষে এগুলো করা সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে আগের দিন রাতে আমি সমস্ত বাসন মেজেছিলাম, কিন্তু হাঁড়িটা মেজেছিলাম না, ভাতের হাঁড়ি। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর পুরো রান্নাঘরটাকে আরো আরেকবার পরিষ্কার করে রাখলাম। আর এবার স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর জাগাতে। গোপু সোনাকে আজকে নিজে হাতে ঘুম থেকে ওঠাবো, তারপর বাল্য সেবা দেব। আর বাল্য সেবার সাথে না আজকে আমি একটা বক ফুলও দিয়েছি গোপালকে। কি ভালো লাগছে না বলো? সকাল সকাল এর দর্শন করলে মনটাই যেন আলাদা শান্তি পাই। শুনেছি গোপু সোনাকে নাকি এই কার্তিক মাসে বকফুল দিলে নাকি ভালো, শুভ, তাই সেই কারণেই দিলাম। আর তারপর ওদিকে সমস্ত কিছু তো কাটাই ছিল। হাজবেন্ড কিন্তু এদিকে ছেলের টিফিনের জোগাড়টা বসিয়ে দিয়েছে, মানে ডিমটাকে ভেজে তুলে রেখে পেঁয়াজটাকে ভাজতে শুরু করেছে। তার মধ্যে আমি গিয়ে হাজির। আমি বললাম চলো এবার আমি করে নিচ্ছি। ও যে এইটুকু হেল্প করলো, এটা কিন্তু আমার কাছে খুবই উপকার হলো। যেহেতু আজকে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, নিজের জন্যও সময় বের করতে হবে, তাই আমার একটু চাপই রয়েছে। আর জানো তো, ওর আজকে কিন্তু অফিস নেই, সেই কারণেই ও আমাকে হেল্প করতে পেরেছে। যদি অফিস থাকতো ও কোনো কিছুই দেখতো না। আর ওদিকে ওদের দুজনকে র চা দিয়ে এসেছি। আর আমি না এই দুধ চাটাকে ছাড়তেই পারছি না। কি যে দুধ চায়ের নেশা আমার, জানি না কিভাবে ছাড়বো। যাই হোক, আমি আর দেওর মিলে দুধ চা খাবো। আবার আমার হাজবেন্ডও 9টা 9:30টার দিকে একবার দুধ চা খায়। তাই ভাবলাম আজকে যেহেতু আমি নেই, একটু বেশি করেই করে রাখি, তাহলে ওদের অসুবিধা হবে না। আর তারপর একটুখানি চিনি দিলাম, আমি কিন্তু খুব বেশি দেই না। আস্তে আস্তে ইচ্ছে আছে এই চিনিটাকে পুরোটাই ছেড়ে দেব, যেহেতু বাড়িতে সবারই সুগার প্রেশার, আমার হতে কতক্ষণ। যাব মাঝেরহাট হয়ে। মাঝেরহাট থেকে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে একটা অটো ধরলেই নাকি সেবা কেন্দ্র। যাই হোক, ইতিমধ্যে আমার চাউমিন মোটামুটি হয়ে গেছে। এগুলোকে একটু এবার বেড়ে নিচ্ছি, অর্থাৎ ছেলের জন্য রেডি করে দিলাম, আমার জন্য একটু রেডি করলাম, দুটো বক্সে দুরকম। অন্যদিকে কিন্তু আমার চাউমিনও কমপ্লিট, একদিকে আমার জন্য, আরেকদিকে ছেলের জন্য রেডি করে রাখলাম। ছেলেটা একটু হালকা করে রাখলাম, একটু পরে ওর ব্যাগে ঢুকিয়ে দেব। এই যে ব্যাগে ঢুকিয়ে দিলাম। এবার ও দুগ্গা দুগ্গা করে স্কুলে বেরোলেই আমি কিন্তু রেডি হতে যাব। যদিও আমার সকালেই কিন্তু আজকে স্নানটা সেরে নিয়েছি, যদিও আমি অফিসের একটু যাওয়ার আগে করি। তো যাই হোক, ইতিমধ্যে স্নান যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নিজে রেডি হব। ছেলে কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। আজ এই শাড়িটা পরবো,
কেমন লাগলো বলো তো? এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। ওনার থেকে এই লাইট কালারের শাড়িগুলো আমি পরি। আসলে আমার অফিসে তো এনজিও টাইপের অফিস, মানে সমাজকর্মী। তো সমাজকর্মীদের জন্য একটু লাইট কালার শাড়ি আমি প্রেফার করি। তাই যথারীতি একটা ডিপ কালারের ব্লাউজ দিয়ে আর শাড়ি পরে রেডি। এই যে একটু মেকআপ করেছি। আমি মেকআপ করতে ভালোবাসি। আসলে অনেকে হয়তো বলবে মেকআপ ছাড়া হয়তো আমাকে ভালো লাগে। কিন্তু আমার মনটা যেন মনে হয় একটু চোখের মেকআপ না করলে যেন কিছুটা ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগে। যাই হোক, তারপর সমস্ত কিছু সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়বো। বলো তো আমাকে কেমন লাগছে আমার এই লুকটা? চোখে কিন্তু হালকা ব্ল্যাকের ওপরে আর গ্রিন দিয়ে আমি কিন্তু আইশ্যাডোটা ইউজ করেছি। যাই হোক, চলো আর দেরি করব না। টাইম কিন্তু অনেকটাই এগোচ্ছে। আজকে কিন্তু মাঝের হাট দিয়ে যাব, সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। ওই যে দেখুন, এসে উল্টো পাল্টা বলছে। যাই হোক, ওই যে সকালবেলা ভালো কথা বলে কি উল্টো খারাপ কথা বলছে। লটারি কাটবে নিতু সিং। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই যে জামাইবাবু এসে গেছে সকালবেলা বাজারে ঘুরতে ঘুরতে যাচ্ছি। চললাম, আমার আর দেরি করার সময় নেই। ইনি হলেন আমার মেজ ননদের হাজবেন্ড, অর্থাৎ আমার মেজ নন্দাই। তো আমার সাথে একটু সকালবেলায় মজা ইয়ার্কি করলেন। আসলে উনি একটু আমাকে সবকিছুতেই প্রেফার করেন, কোনো কিছুতেই খারাপ বলেন না। এটা ওনার একটা ভালো গুণ। যতই খারাপ হোক ভালো হোক সবাইকেই বেশ ভালোটাই বলে। তাতে কিন্তু মনটা বেশ পজিটিভ মাইন্ডেড থাকে। সকালবেলা এরকম পজিটিভ কথা শুনলে কার না ভালো লাগে বলো? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাঝেরহাট পৌঁছে গেছি। সেখান থেকে ট্রেন ধরলাম। দেখছো ট্রেনের কি ভিড়, মারাত্মক পরিমাণে ভিড়। যাই হোক, এই ভিড় ঠেলে ঠেলেই কিন্তু আমরা যারা সকালবেলা অফিস যাত্রী, এভাবে করে কিন্তু আমাদের যেতে হয়। সংসারের কাজে যেমন আমরা মেয়েরা সারি, এইভাবে কিন্তু আমরা অফিসে দৌড়ে দৌড়ে কিন্তু আবার ট্রেনের ভিড় সামলে অফিসও করতে হয়। আবার দিন শেষে রাতে ফিরে ঘরের কাজও করতে হয়। আর আমাদের দাদারা কিন্তু সেই বিষয়গুলো কোনো ধ্যান ধারণাই নেই। তাদের এই সংসারে কি খেতে হবে নাও করতে হবে তোমার দায়িত্ব। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অফিসে সেই সেবা কেন্দ্রে পৌঁছে গেছি। চারিদিকে না এখানে সবুজে ভরা, বেশ কিন্তু ভালো লাগছে। এই প্রথম আমি এইখানটায় আসলাম। আর আজকে সারাদিনের প্রোগ্রাম আছে, চলবে বিকেল 5:30 পর্যন্ত। ইভিনিং। সকাল থেকে আর সামনে আসতে পারলাম না, অফিসেরই একটা প্রোগ্রাম চলছিল, তার জন্যই ছোটাছুটি চলছিল। যাই হোক, এই প্রোগ্রাম শেষ করে এখন প্রায় বাজে 7:15। বাড়ি ঢুকেছি অনেকক্ষণই, ফ্রেশ হয়ে এই ঘরে ঢুকলাম। যাই হোক, এবার কিছু রান্না বান্না করব। সকালে সেরকম বিশেষ কিছু করে যেতে পারিনি, জাস্ট কোনো মতে খাওয়ার মতন করা হয়েছিল। এবার রাতে একটু মাছ রান্না করব। চলো, তার আগে ছেলের একটু বায়না হয়েছে টিফিন করতে, দুটো রান্না করব। জানি না দুটো তোমাদেরকে শেয়ার করতে পারবো কিনা, চেষ্টা করব। চলো দেখতে থাকো। ভেবেছিলাম ঘরেই কিছু টিফিন করে দেবো, কিন্তু ছেলের বায়না হলো একটু মোগলাই খাবে, তাই ওর আবদারটা মেনে নিলাম। তাই বাইরে থেকে বললাম যা নিয়ে আয়, আমারও সময়টা অনেকটা বাঁচবে, রাতের যে আবার রান্না বসাতে হবে। তো ওকে মোগলাই দিয়ে তারপরে আমি রান্নায় যাব। নাও খাও, শান্ত হয়ে খাও, কথা বলো না, খাওয়াই মন স্থির করো। ও তো মোগলাই খেলো আর আমরা একটু মুড়ি চানাচুর খেলাম। খেয়ে রান্নায় চলে এসেছি। রান্না করব আজ পাবদা মাছ, কিন্তু অন্য স্টাইলে। এই যে এখানে ধনেপাতা, টমেটো, সাথে দিলাম জিরের গুঁড়ো, আর এরপরে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যে যেরকমটা চাও সেরকম, মশলাটা নিজে একদম আন্দাজ করে নেবে। তারপর দিলাম একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা। এই দিয়ে একটা মিহি পেস্ট করে নেব, একদম মিক্সি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। আর তারপরে এটাকে সাইড করে এক সাইডে রেখে দিলাম। চলো আগে এবার পাবদা মাছগুলো যেখানে নুন হলুদ মাখানো ছিল সেগুলোকে আগে ভেজে নিই। আর জানো তো আমি কিন্তু এই মশলা একটুও নষ্ট করি না। এই যে স্প্যাচুলাটা দেখছো, এই স্প্যাচুলা দিয়ে পুরোটা পরিষ্কার করে নিলাম। ইভেন রান্নার পরও কড়াইটা পরিষ্কার করতে এই স্প্যাচুলাই আমি ব্যবহার করি। চলো এবার রান্নায় ফেরা যাক। এই যে কড়াতে আগে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপর
ওই নুন হলুদ মাখা যে মাছগুলো ছিল, পাবদা মাছ, সেগুলো দিয়ে দিলাম। আর জানো তো ভীষণ মাছগুলো ফাটছে, খুব সাবধানে ভাজতে হয়। প্রথম জানতাম না কেন ফাটছে, কি হচ্ছে, কিভাবে করতে হয়। এখন মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। ব্যাস সমস্ত মাছ ভেজে নিয়েছি। এরপর সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। বেশ ভালো করে কষাতে হবে এটাকেই। এটাই হচ্ছে এই মাছের আসল ফান্ডা, যেটা দিলে পরে রান্নাটা একটু টেস্টটা অন্যরকম হয়। এরপর নুন দিয়ে ভালো করে কষালাম। এরপর পরিমাণ মতন জল দিতে হবে। আর আমি জানো তো সেই যে মশলাতে বললাম একদম নষ্ট করি না, এই গ্রাইন্ডারের মধ্যে অনেকটা মশলাই লেগেছিল চারিদিকে, সেটাও এদিক ওদিক দিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর এরপর গরম জল দেবো। ব্যাস, এবার প্রয়োজন মতন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝাল। যাই হোক, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের আমার এই রান্নাটা। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট তো করবেই, আর যদি আরও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ইদানিং অনেক নতুন নতুন দিদি আমাকে কিন্তু ছোট্ট ছোট্ট করে কমেন্ট করছো, বেশ কিন্তু ভালো লাগছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন রাইমা সিনহা লিখেছেন, আমার আপনার ব্লগ দেখতে খুব ভালো লাগে, আলাদা শান্তি পাই আপনার ব্লগ দেখে, খুব সুন্দর, আরও বানাতে থাকুন এই ব্লগ, আই উইল বি ওয়েটিং। সত্যি বন্ধু, তোমার কমেন্টটা পেয়ে আমি কিন্তু একটু আলাদা অনুপ্রাণিত হলাম। একদম নিরাশ হয়ে যাচ্ছিলাম, মাঝখানে মনে হচ্ছিল আর ব্লগ বানাবোই না। যাই হোক, নেপালের ব্লগ দেওয়া হলে হয়তো ব্লগটাই যে বন্ধ করে দিতাম, কিন্তু তোমার কমেন্ট পেয়ে আমি আবার যেন উৎসাহিত হয়ে উঠলাম। যাই হোক, এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। যেমন বাসন্তী লাইফ লিখেছেন, আপনার ব্লগটা দেখি খুব ভালো লাগে, তোমার ভয়েসটা খুব সুন্দর। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমার ভয়েসটাকে তোমার ভালো লেগেছে, নিশ্চয়ই তোমার মনটাও বেশ ভালো। যাই হোক, চলো সবাইকে এখানেই শেষ করছি। রাতের খাওয়া দাওয়ার সাথে সাথে অনেক গল্প হলো, অনেক কথা হলো। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধু ভেবে ক্ষমা করে দিও। চলো, আজকে খেতে খেতেই তোমাদের সাথে বিদায় নিলাম। সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। গুড নাইট।